প্রিয় ভিউয়ার্স, যারা শুনছেন, আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল। আজকে আমি আলোচনা করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো ফোবিয়াস, অর্থাৎ আমরা বাংলায় যাকে বলতে পারি যে অহেতুক অতিমাত্রায় ভীতি কোনো বিষয় সম্পর্কে ব্যক্তির মধ্যে যখন কাজ করে তখন তাকে ফোবিয়াস বলা হয় বা ফোবিয়া। আর ফোবিয়াস মানে হলো অনেক বিষয়ে ভয় ব্যক্তির মধ্যে থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে একাধিক, কারো কারো ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি তাদের অতিমাত্রায় ভীতি কাজ করতে পারে, ফোবিয়াস। আজকে ভিউয়ার্স, এই ফোবিয়ায় যারা ভোগেন বা যেসব ব্যক্তি ফোবিয়াতে দীর্ঘদিন ধরে ভুগছেন এবং এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারছেন না, তারা কী ধরনের মনোবৈজ্ঞানিক সহযোগিতা পেতে পারেন এবং যারা মানসিক স্বাস্থ্যকর্মী আছেন, বিশেষ করে সাইকোথেরাপিস্ট, চিকিৎসা মনোবিজ্ঞানী, কাউন্সিলর, তারা সাইকোথেরাপির ক্ষেত্রে বা আমরা মনোসামাজিক চিকিৎসার ক্ষেত্রে যে কৌশলগুলো ব্যবহার করে থাকে সে বিষয়ে আমরা একটু ধারণা নিই। এই ধারণা নেওয়ার মূল লক্ষ্যই হলো আমরা যেন একটু বুঝতে পারি এবং নিজেরা অবগত হই এই সমস্যা উত্তরণের জন্য কার্যকরী মনোসামাজিক চিকিৎসা পদ্ধতি আছে এবং এই চিকিৎসাগুলো মূলত যারা মানসিক স্বাস্থ্যকর্মী হিসাবে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, এটি মূলত তাদেরই কাজ। আমরা যারা এই সমস্যায় ভুগছি কিংবা আমাদের জানাশোনা যারা আছেন এই সমস্যায় ভুগছেন, তারা যদি এই সমস্যা কাটিয়ে উঠতে না পারেন, বিশেষ করে স্বাভাবিক জীবনকে ব্যাহত করে এবং যেসব বিষয়ের প্রতি তাদের অতিমাত্রায় ভীতি কাজ করে এবং সেই বিষয়গুলো, সেই ভীতিগুলো তারা কাটিয়ে উঠতে পারেন না, সে সমস্ত ব্যক্তিরা যেন এই মনোসামাজিক সহায়তা নেওয়ার নিজেদের মধ্যে আগ্রহ এবং প্রয়োজন বোধ করেন এবং যথাযথ এই চিকিৎসা নেওয়ার জন্য যারা কাজ করেন তাদের সহযোগিতা চান। এই প্রেক্ষাপট এবং এই আকাঙ্ক্ষা থেকেই মূলত আমি কথাগুলো আপনাদের সাথে বলার চেষ্টা করি। আর আমি যতটুকুই বলি সবটুকুই আমি মূলত যারা মানসিক স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসা দিয়ে থাকেন মূলত তাদেরই কথা এবং তারা যে সমস্ত কৌশলগুলো ব্যবহার করে থাকেন তাদেরই কথা, তাদেরই চিন্তা তুলে ধরি। এই বিষয়গুলো কিভাবে প্রয়োগ করতে হবে ব্যক্তির সমস্যার ক্ষেত্রে মূলত যিনি প্রশিক্ষণপ্রাপ্ত এবং এই বিষয়ে দক্ষ তারাই মূলত নির্ধারণ করে থাকেন এবং যথাযথভাবে এই কৌশলগুলো সমস্যা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তারা প্রয়োগ করে থাকেন। তাই আমরা যারা বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নিচ্ছি, আমরা মূলত এটুকু বোঝার জন্য যে এই চিকিৎসা পদ্ধতিগুলোর মূলত মানসিক স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করেন কিংবা তারা এই বিষয়গুলো বিবেচনা করেন তাদের চিকিৎসা ক্ষেত্রে। তাছাড়া আমরা জানি যিনি প্রশিক্ষণপ্রাপ্ত, যার প্রাতিষ্ঠানিক জ্ঞান আছেন, তারা আরও বহুমাত্রিক বা বহুভাবে তারা বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করেন, দক্ষতা অর্জন করেন এবং মূল্যায়ন করে তারা নির্ধারণ করেন কোন ব্যক্তির ক্ষেত্রে, কোন সমস্যার ক্ষেত্রে কী ধরনের চিকিৎসা পদ্ধতি তার জন্য যথার্থ হবে কিংবা কার্যকরী। তাই আমরা যারা
চিকিৎসা প্রদান করে থাকেন, তাদের সহযোগিতাই আমরা চাব। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা একটু ধারণা নেই যারা ফোবিয়াতে ভোগেন তাদের ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা করা হয়ে থাকে মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। আর আমি যেটুকু আলোচনা করব সবটুকুই মনোবিজ্ঞানীদের লেখা এবং তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে। আর আমি এভাবে শুরু করতে চাই, হাউ ক্যান উই হেল্প পিপল উইথ ফোবিয়াস? টু ইফেক্টিভলি হেল্প সামওয়ান উইথ এ ফোবিয়া, আমরা যদি কার্যকরীভাবে কাউকে সহযোগিতা করতে চাই যারা ফোবিয়াতে ভুগছেন, তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করতে হবে, ইটস ক্রুশিয়াল টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ফিয়ার। সবচেয়ে জরুরি এবং সবচেয়ে যথার্থ হলো তাদের ভয়ের বিষয়টা, কারণটা বোঝা বা ভয়টা সম্পর্কে আমাদের যথাযথ জ্ঞান অর্জন করা। অ্যাভয়েড পুটিং প্রেশার অন দেম, যারা ফোবিয়াতে ভুগছেন তাদেরকে কখনো চাপ দেওয়া যাবে না বিষয়গুলো এড়িয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এনকারেজ দেম টু সিক প্রফেশনাল হেল্প, আমাদের উচিত যারা ফোবিয়ায় ভোগেন ওই সমস্ত ব্যক্তিদেরকে উৎসাহিত করা তারা যেন প্রফেশনালদের কাছে যান এবং তাদের সহযোগিতা চান, অর্থাৎ মানসিক স্বাস্থ্যকর্মীর সহযোগিতা যেন তারা নেন। অফার, আমরা যে জায়গাটা প্রস্তাব করতে পারি, সাপোর্ট অ্যান্ড রিসোর্স, সহযোগিতা এবং যে সমস্ত রিসোর্স আছে বা আমরা বলতে পারি যে সমস্ত কৌশল বা যে সমস্ত টেকনিকগুলো এই সমস্ত চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিংবা কিভাবে ব্যক্তি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, সেই জায়গাটায় আমরা তাদেরকে একটু অফার করতে পারি বা প্রস্তাব করতে পারি। যেমন লাইক সাপোর্ট গ্রুপস, যারা এই সমস্ত সমস্যায় ভোগেন তাদের সহযোগিতা প্রদান করার জন্য তারা একটা গ্রুপ থেরাপি তারা করে থাকে, যেটাকে সাপোর্ট গ্রুপস বলা হয়। আর সেলফ হেল্প ম্যাটেরিয়ালস, এবং নিজেও এই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা তাদেরকে প্রস্তাব করতে পারি। অ্যান্ড হেল্প দেম, এবং আমরা তাদেরকে যে জায়গাটা আরও সহযোগিতা করতে পারি, এক্সপ্লোর কোপিং মেকানিজম, এই সমস্যার সাথে তারা কিভাবে আরও সঠিক এবং যথাযথভাবে নিজেদেরকে খাপ খাওয়াতে পারে বা উপযোজনের ক্ষমতাটা বৃদ্ধি পায়। লাইক যেমন ডিস্ট্রাকশন, এই ভয়ের বিষয়গুলো নিজ থেকে দূর করে ফেলা বা দূরে রাখা, সরিয়ে রাখা। ওর গ্রাউন্ডিং টেকনিক্স, অর্থাৎ এই ভীতিকর অবস্থায় ব্যক্তির মধ্যে যে উদ্বিগ্নতা বা যে পরিমাণে তার মধ্যে অস্থিরতা জন্ম নেয়, সেই জায়গাগুলো থেকে ব্যক্তি কীভাবে নিজেকে ধাপে ধাপে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারে, সেই বিষয়ে যে কৌশলগুলো ব্যক্তি অবলম্বন করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কে আমরা তাকে ধারণা দিতে পারি বা আমরা প্রস্তাব করতে পারি। এই বিষয়গুলো তারা এইভাবে সহযোগিতা নিতে পারে কিংবা নিজেকে তারা সহযোগিতা করতে পারে। তাহলে ভিউয়ার্স, চলুন আমরা একটু ধাপে ধাপে আলোচনা করি যে ফোবিয়াতে যারা ভোগেন তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। আমরা প্রথম ধাপে যে বিষয়টা আমাদের মনোযোগ দিতে হবে তা হলো আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ভ্যালিডেট, অর্থাৎ বুঝতে হবে এবং তারা যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই সমস্যাটাকে আমাদের এটার বৈধতা দিতে, অর্থাৎ স্বীকৃতি দিতে হবে যে এই সমস্যাটা ব্যক্তি যিনি ভোগেন এটা সত্যিকার অর্থে তার ক্ষেত্রে তীব্র, ভয়ানক এবং ভয়াবহ সংকট যা ব্যক্তির স্বাভাবিক জীবনকে ব্যাহত করে। এই বিষয়টা আমাদের স্বীকার করে নিতে হবে এবং বুঝতে হবে। প্রথম ধাপে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে এবং এক্ষেত্রে যে বিষয়গুলো আমরা তাদেরকে সহযোগিতার জন্য আমরা বলতে পারি তা হলো টেক দেয়ার ফোবিয়া সিরিয়াসলি, অর্থাৎ তাদের এই ফোবিয়াটাকে আমাদের খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদের নিতে হবে বিষয়টা। ইটস নট সামথিং টু ডিসমিস অর মেক ফান অফ,
যারা ফোবিয়ায় ভোগেন তাদের এই বিষয়গুলোকে আমরা একদম তুচ্ছ করব বা গুরুত্ব দিব না, বিষয়টা কিন্তু সেরকম না, এবং এটা নিয়ে মজাও করা যাবে না। কারণ যিনি ফোবিয়ায় ভোগেন তার ক্ষেত্রে এই বিষয়টা খুবই জটিল। তাই এই বিষয়টাকে আমাদের খুব সিরিয়াসলি নিতে হবে আমরা যদি কাউকে সহযোগিতা করতে চাই। তাছাড়া ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ফিয়ার, তাদের ভয়ের কারণটা আমাদের বোঝা, এবং এই বোঝা বা জানার বিষয়টা বলতে এখানে মূলত আমাদের এটা চিকিৎসা দৃষ্টিভঙ্গি থেকে বোঝার চেষ্টা করতে হবে যে এই ভয়ের উৎসটা কোথায়। এই কাজগুলোর জন্য মূলত আমাদের প্রফেশনালদের কাছে যাওয়া উচিত, কারণ এই ভয়ের পিছনে বহুমাত্রিক কারণ থাকতে পারে। সে কারণটা আমরা যদি যথাযথভাবে শনাক্ত করতে না পারি তাহলে চিকিৎসাটা মানসম্মত হবে না বা ওই ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী হবে না। তাই যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, যিনি প্রফেশনাল, তিনি বোঝার চেষ্টা করেন যে এই ভয়ের উৎসটা বা ভয়ের কারণগুলো কী, এবং সেভাবেই তিনি চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করে থাকেন। তাহলে এক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে তা হলো হোয়াট স্পেসিফিক্যালি ট্রিগার্স, কোন বিষয়গুলো নির্দিষ্টভাবে তাদেরকে এই জায়গাটা উদ্বেগ করে বা এই ভয়ের জায়গাটা জাগিয়ে তোলে, দেয়ার অ্যাংজাইটি, তাদের মধ্যে যে অ্যাংজাইটি তৈরি হয়। ইভেন ইফ ইট সিমস ইরেশনাল, এটা আমাদের দৃষ্টিতে যদিও মানে বিষয়টা অযৌক্তিক মনে হতে পারে বা আমাদের কাছে মনে হতে পারে বিষয়টা অযৌক্তিক, কিন্তু আমরা সে বিষয়টা এরকম করে আমরা দেখব না বা তাদেরকে আমরা বলবো না। এটাকে আমরা অ্যাকনলেজ করবো দেয়ার ফিলিংস, অর্থাৎ তারা যেভাবে অনুভব করছে এই সমস্যাটা আমরা তাদের মতোই বোঝার চেষ্টা করব, জায়গাটা আমাদের মতো করে আমরা বিষয়টা দেখব না, এটা এখানে বলতে চেয়েছেন। তাছাড়া লিসেন অ্যাক্টিভলি অ্যান্ড উইদাউট জাজমেন্ট, তাদের সমস্যাটা আমরা খুব মনোযোগ সহকারে শুনবো, এবং এখানে আমরা নিজেদের কোনো জাজমেন্ট, আমাদের বিচার বিবেচনা আমরা এখানে প্রয়োগ করব না। তারা যেভাবে বলতে চাচ্ছে আমরা বিষয়টা সেভাবেই শোনার এবং বোঝার চেষ্টা করব। অ্যালো দেম টু এক্সপ্রেস দেয়ার ফিয়ার্স, তাদের এই ভয়গুলো প্রকাশ করার, অ্যান্ড অ্যাংজাইটিজ উইদাউট ইন্টারাপশন, অর্থাৎ আমরা বাধা না দিয়ে তাদের যে অ্যাংজাইটির কারণগুলো, ফিয়ার্সের কারণগুলো আমরা প্রকাশ করতে বা তারা যেভাবে বলতে চাচ্ছে আমরা সেভাবে শোনার চেষ্টা করব। এটি হলো আমাদের প্রথম ধাপ। আমরা দ্বিতীয় ধাপে যে কাজটি করব তা হলো অ্যাভয়েড প্রেশার অ্যান্ড প্রমোট সাপোর্ট, অর্থাৎ এই চাপ দেওয়ার জায়গাটা আমাদের এড়িয়ে যেতে হবে, আমরা চাপ দেব না, এবং আমরা যে জায়গাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করব তা হলো সাপোর্ট, তাদের সহযোগিতা প্রমোট করব। আমরা এই বিষয়টাকে যাতে এর অগ্রগতি সাধন হয়, উনি ব্যক্তি যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে, এবং বেরিয়ে আসার জন্য যে সহযোগিতাগুলো দরকার সেই জায়গাটার বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে আমরা যা করতে পারি তা হলো ডোন্ট প্রেশার দেম টু ফেস দেয়ার ফিয়ার, আমরা ব্যক্তিকে কখনো তাকে মানে বাধ্য করব না কিংবা তাকে আমরা চাপ দিব না যে বিষয়গুলো উনি ভয় পায় সেই বিষয়গুলো মুখোমুখি হওয়ার জন্য। এটাই মূলত এখানে বলতে চেয়েছেন, কারণ আমরা যদি ওই ব্যক্তিকে যদি চাপ দিই তাহলে এখানে হয়তোবা আরও অন্য কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, এবং আমাদের সাথে যে সম্পর্কের জায়গাটা সেই জায়গাটা ড্যামেজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কখনো প্রেশার দিব না এবং তাদেরকে এই ভয়ের মুখোমুখি হওয়ার জন্য। তাছাড়া এনকারেজ দেম টু সিক প্রফেশনাল হেল্প, আমরা আগেই বলেছি যে প্রফেশনাল হেল্প যাতে নেই সে ব্যাপারে তাদের উৎসাহিত করতে হবে। আমরা জানি যে এই ক্ষেত্রে সাইকোথেরাপি, বিশেষ করে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং অন্যান্য যে সমস্ত থেরাপিউটিক ট্যাকটিক্সগুলো আছে, এই বিষয়গুলো এই ফোবিয়া থেকে ব্যক্তিকে মুক্ত করার জন্য সহায়ক ভূমিকা রাখেন, এবং তারা যেন প্রফেশনাল হেল্প নেয় এই বিষয়টা সম্পর্কে তাদেরকে আমরা এনকারেজ করব। তাছাড়া অফার প্র্যাকটিক্যাল সাপোর্ট, আমরা কিছু তাদের বাস্তবসম্মত কিছু সহযোগিতা আমরা তাদেরকে প্রস্তাব করতে পারি, যেমন তারা কিছু কিছু কাজের তারা অংশগ্রহণ করতে পারে, যেমন ইউ ক্যান হেল্প উইথ অ্যাটেনমেন্টস, ইভেন্টস, অর্থাৎ এমন কিছু করা যেটা করলে ব্যক্তির মধ্যে যে ভয় ভীতি কাজ করে সেগুলো থেকে নিজেকে একটু মুক্ত করতে, কিংবা ব্যক্তি এমন কোনো কিছু
কাজে ব্যস্ত হয়ে পড়া, যে ব্যস্ততার প্রেক্ষিতে ব্যক্তির যে বিষয়গুলো ব্যক্তির মধ্যে ভয়, অ্যাংজাইটি, উদ্বেগ করতো, সেই জায়গাগুলো থেকে ব্যক্তি নিজেকে কিছুটা সময়ের জন্য হলো বা ওই সময় ওই জায়গা থেকে ব্যক্তি নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে পারেন। সেই জন্য এরকম কিছু কাজ ব্যক্তি যেন করেন, যে কাজগুলো হয়তোবা খুব প্রয়োজনীয় না বা যথার্থ না, এরকম কিছু কাজ ব্যক্তি করতে পারেন, যেটাকে বলা হয় এরান্ডস ওর ফাইন্ডিং রিসোর্স। এবং কিছু আরও কিছু কিছু যে সমস্ত আমরা রিসোর্স বলতে যে বিষয়গুলো ব্যক্তির এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য বা ব্যক্তির মধ্যে একটা স্বস্তি আনয়নের জন্য সহযোগী হিসাবে কাজ করে, এরকম কিছু বিষয়, কাজ বা কৌশল ব্যক্তি খুঁজে বের করতে পারেন, যেগুলো ব্যক্তিকে সহযোগিতা করবে। তাছাড়া এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় ধাপে আরও যে কাজটা করতে পারি সেটা হলো হেল্প দেম আইডেন্টিফাই ট্রিগার্স অ্যান্ড ডেভেলপ কোপিং স্ট্র্যাটেজিস। কোন বিষয়গুলো তাদেরকে এই ভীতির তাদের মধ্যে জন্ম নেয় এবং তাছাড়া এই অবস্থা থেকে কিভাবে তারা নিজেদেরকে খাপ খাওয়াতে পারে, অর্থাৎ এই কোপিং স্ট্র্যাটেজিগুলো কীভাবে ডেভেলপ করা যায় সে বিষয়ে আমরা ব্যক্তিকে সহযোগিতা করতে পারি। ডিস্ট্রাকশন টেকনিক্স, অর্থাৎ ডিস্ট্রাকশন হলো যে বিষয়গুলো ব্যক্তি ভয় পায় সেই বিষয়গুলো থেকে ব্যক্তি একটু দূরে সরিয়ে রাখা। তাছাড়া গ্রাউন্ডিং এক্সারসাইজ, একটু আগেই বলেছি যে ব্যক্তি যখন ভীত সন্ত্রস্ত, অর্থাৎ যে বিষয়গুলো ব্যক্তি ভয় পান সেই বিষয়গুলো যখন ব্যক্তি মুখোমুখি হন তখন ব্যক্তি অতিমাত্রায় সংবেদনশীল, উদ্বিগ্ন হয়ে পড়েন কিংবা ভীত হয়ে পড়েন। সেই জায়গা থেকে ব্যক্তি যেন ধাপে ধাপে নিজেকে শান্ত করেন, অর্থাৎ বাস্তবে ফিরে আসেন এবং আশেপাশে লক্ষ্য করেন এবং যে কাজগুলো করলে, যে চিন্তাগুলো করলে ব্যক্তির স্বাভাবিক অবস্থা ফিরে আসে, ব্যক্তি স্বস্তি বোধ করেন, নিজের মধ্যে ভালো বোধ করেন, এরকম কিছু কাজ করা, এটাকে গ্রাউন্ডিং এক্সারসাইজ বলা হয়। এবং এই গ্রাউন্ডিং এক্সারসাইজের বিভিন্ন কৌশল আছে যেগুলো যারা এই সমস্যা নিয়ে কাজ করে, বিশেষ করে যারা মনসামাজিক স্বাস্থ্যকর্মী আছেন, তারা ওই ব্যক্তিকে সহযোগিতা করেন এই বিষয়গুলো সম্পর্কে দক্ষতা অর্জন করার জন্য। অর মাইন্ডফুলনেস ক্যান বি হেল্পফুল, অর্থাৎ এই মনোযোগের বিষয়গুলো, এই বিষয়গুলো ব্যক্তি তার এই ফোবিয়া থেকে বেরিয়ে আসার জন্য সহযোগিতা করে, এই কৌশলগুলোর কথা বলা হয়েছে। তাছাড়া সাজেস্ট সাপোর্ট গ্রুপস অর অনলাইন রিসোর্স, আরও যে কাজগুলো করতে পারে যে সমস্ত গ্রুপে গেলে ব্যক্তির সহযোগিতা বা এই সমস্যায় যারা ভোগেন তারা নিজেরা একটা দল গঠন করা এবং তারা নিজেরা এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একে অপরের সহযোগিতা চান এবং তারা কী কৌশল অবলম্বন করে সেরকম চিন্তা চেতনাগুলো তারা একে অপরের কাছে তুলে ধরেন এবং সেখান থেকে ব্যক্তি নিজে একটা ইনসাইট গেইন করেন এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য। তাছাড়া ব্যক্তি একাই যেই সমস্যায় ভোগেন না, এই বিষয়গুলো সম্পর্কে ব্যক্তি বুঝতে পারেন এবং আস্তে আস্তে নিজের মধ্যে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং বলি, আমরা কোপিং মেকানিজম বলি কিংবা তার কম্পিটেন্সি, ইনসাইট, এই বিষয়গুলো ব্যক্তি অর্জন করে এবং এই সমস্যা সমাধানের জন্য ব্যক্তি নিজে থেকে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন। যে কাজগুলো মূলত এই ধরনের সাপোর্ট গ্রুপস যারা আছেন তারা এই কাজগুলো তারা করে থাকেন এবং এই সহযোগিতাটা তারা পেয়ে থাকেন। এইগুলো এখানে বলা হচ্ছে দিস ক্যান প্রোভাইড এ কমিউনিটি অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শেয়ার্ড এক্সপিরিয়েন্স, অর্থাৎ তারা শেয়ার করে থাকেন। তৃতীয় ধাপে যারা এই ফোবিয়াতে ভোগেন তাদের ক্ষেত্রে যে কাজটি আমরা করতে পারি তা হলো সেলফ কেয়ার অ্যান্ড লং টার্ম সাপোর্ট, অর্থাৎ ব্যক্তি নিজেই নিজেকে কীভাবে সহযোগিতা করতে পারে এবং দীর্ঘস্থায়ী কী সহযোগিতাগুলো আছে সে বিষয়ে তাদেরকে আমরা একটু দক্ষ বলি বা তাদেরকে জ্ঞান দান করা কিংবা তাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবগত করা, এটা হলো তৃতীয় ধাপের কাজ। এক্ষেত্রে যে কাজগুলো করা হয় তা হলো রিমেম্বার টু লুক আফটার ইউরসেলফ, অর্থাৎ ব্যক্তিকে সে নিজে যেন নিজের দিকে একটু লক্ষ্য করে এই বিষয়ে ব্যক্তিকে উৎসাহিত করা হয়। এবং এক্ষেত্রে যা বলা হচ্ছে তা হলো সাপোর্টিং সামওয়ান উইথ এ ফোবিয়া ক্যান বি ইমোশনালি ড্রেনিং, অর্থাৎ এই যে ফোবিয়া বা এই যে ভয়টা ব্যক্তিকে যে আবেগীয়ভাবে তাকে ক্ষতিগ্রস্ত করছে, তাকে ভঙ্গুর করে ফেলেছে, এই
ভয়টা ব্যক্তি যদি অতিক্রম না করেন তাহলে ব্যক্তির যে আবেগের জায়গাটা ক্ষতিগ্রস্ত সে সম্পর্কে ব্যক্তিকে একটু মনোযোগী করে তোলা এবং ব্যক্তি যেন এই জায়গাটায় একটু বোঝার চেষ্টা করেন যে এই সমস্যা উত্তরণের জন্য ব্যক্তির উদ্যোগ নেওয়া উচিত। এই বিষয়টা আমরা তাদেরকে একটু মনোযোগ দেওয়ার জন্য বা মনোযোগী হওয়ার জন্য আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। সো টেক কেয়ার অফ ইউর ওন ওয়েলবিং। তো ব্যক্তি যেন নিজের কল্যাণের জন্য নিজের ভালোর জন্য যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলোর প্রতি যেন ব্যক্তি মনোযোগী হন এবং সে উদ্যোগগুলো নেন এবং সেই সাপোর্টগুলোর জন্য ব্যক্তি যেন এগিয়ে আসেন, এই বিষয়ে ব্যক্তিকে একটু অবগত করা, অর্থাৎ সেলফ কেয়ারের জায়গাটা ব্যক্তি যেন সচেতন হন। তাছাড়া বি পেশেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট, অর্থাৎ যারা এই সমস্যায় ভুগছেন, যারা ফোবিয়াতে ভুগছেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ব্যক্তিকে ধৈর্যশীল হতে হবে এবং লেগে থাকতে হবে, কনসিস্ট অর্থাৎ ধারাবাহিক। অর্থাৎ এই আমরা যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে প্রচেষ্টা বলি, চেষ্টা বলি, উদ্যোগ বলি এবং সহযোগিতার জায়গাগুলো যেন আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে না পারি ততক্ষণ পর্যন্ত যেন আমরা এই বিষয়টা প্রতি ধৈর্য ধরে এবং আমরা ধারাবাহিকতা রক্ষা করে যেন আমরা চেষ্টা করে যাই, এই বিষয়টা আমাদের মনে রাখতে হয় এবং এই বিষয়টা এখানে বলার চেষ্টা করেছে। অর্থাৎ ওভারকামিং এ ফোবিয়া টেক্স টাইম অ্যান্ড এফোর্ট, সময় লাগে এবং সে পরিমাণে চেষ্টা করতে হয়। সো বি সাপোর্টিভ থ্রুআউট টু প্রসেস, অর্থাৎ এই আমাদের এই সহযোগিতার জায়গাটা আমাদের চালিয়ে যেতে হবে। অর্থাৎ এই আমরা যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যতটুকু সময় যতটুকু সহযোগিতা দরকার আমরা সেই জায়গাটায় যেন মনোযোগী হই, আমরা ধৈর্যসহ এবং ধারাবাহিকভাবে যেন আমরা চেষ্টা করে যাই এই সমস্যা উত্তরণের জন্য। তাছাড়া এনকারেজ এ পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড সেলিব্রেট স্মল ভিক্টোরিজ, অর্থাৎ যিনি সমস্যায় ভোগেন তাকে যেন আমরা উৎসাহিত করি এবং আমাদের যেন এই জায়গাটা ইতিবাচক মনোভাব থাকে এবং আমরা তার যে ছোট ছোট যে অর্জনগুলো, সফলতাগুলো, এগুলোকে যেন আমরা উৎসাহিত করি, আমরা সেলিব্রেট করি। এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। যত ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, সমস্যা আক্রান্ত ব্যক্তি যদি কোথাও সফলতা অর্জন করে সেই সফলতাগুলোকে আমরা সেলিব্রেট করব, আমরা তাদের উৎসাহিত করব এবং এনকারেজ করব এবং এই ক্ষেত্রে আমরা পজিটিভ অ্যাটিটিউডটা আমরা চেষ্টা করব রক্ষা করতে। এটি তারা বলেছে। ফোকাস অন প্রগ্রেস, অর্থাৎ ব্যক্তি কতটুকু সফলতা অর্জন করেছে সেখানে মূলত আমরা মনোযোগ দেব, নট পারফেকশন, অর্থাৎ কতটা যথার্থভাবে ঠিকঠাকভাবে করতে পেরেছে। তার চেয়ে বড় কথা হলো ব্যক্তি কতটুকু করতে পেরেছে, আমরা সফলতা অর্জন করতে পেরেছি সেই জায়গাটুকুতে আমরা ফোকাস করব, আমরা মনোযোগ দেব। এটুকুই মূলত তারা বলতে চেয়েছেন যে ফোবিয়া যারা ভুগছেন, যে সমস্ত ব্যক্তি, তাদের ক্ষেত্রে এই সহযোগিতা, এই কৌশল এবং এই টেকনিকগুলো ব্যবহার করা হয়ে থাকে ফোবিয়া আক্রান্ত ব্যক্তিকে সহযোগিতা করার জন্য। আমরা একটু ধারণা নিলাম যে ফোবিয়া আক্রান্ত ব্যক্তির সহযোগিতার জন্য মনোসামাজিক স্বাস্থ্যকর্মীরা কীভাবে সহযোগিতা করে। আমরা এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন তারা নিজেরা যদি কিংবা বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়েও তারা যদি সুস্থ হতে না পারেন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা ধৈর্য এবং ধারাবাহিকভাবে চিকিৎসা করে যেতে হবে। তাছাড়া আমি এই কথাটা বলি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, এই ফোবিয়ার ক্ষেত্রে EMDR ভিত্তিক সাইকোথেরাপি, আমি যে থেরাপিউটিক টেকনিকটি ব্যবহার করে থাকি, এটা খুবই দ্রুত কার্যকরী চিকিৎসা এবং খুব অল্প সময় ব্যক্তিকে এই ফোবিয়া থেকে বের করে আনতে পারে। আপনারা যদি কখনো মনে করেন যে বিভিন্ন চিকিৎসা নিয়ে আপনারা এই সমস্যা থেকে পুরোপুরিভাবে নিজেকে মুক্ত করতে পারছেন না, তারা EMDR ভিত্তিক সাইকোথেরাপির একটু সহযোগিতা নিয়ে দেখতে পারেন। আমার বিশ্বাস যদি আপনি সঠিকভাবে EMDR ভিত্তিক সাইকোথেরাপির সহযোগিতা পান তাহলে আপনি অবশ্যই দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া পরিশেষে এই কথাটুকুই বলবো, আমরা যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি কিংবা আমাদের জানাশোনা যারা মানসিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রতি আমরা মনোযোগী হব, আমরা তাদের প্রতি আমাদের যে এমপ্যাথি আছে, আমাদের যে পজিটিভ অ্যাটিটিউড আছে, আমরা যে তাদেরকে সহযোগিতা করতে আমরা আমাদের সাপোর্টগুলো আমরা তাদের প্রতি আমরা
সর্বদা আমরা সে বিষয়গুলো তাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাদের সহযোগিতার জন্য আমাদের যার যার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আমরা করব। কারণ শারীরিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যতটা সহযোগিতা বা আমরা মানসিকতা বা আমরা প্রয়োজন উপলব্ধি করতে পেরেছি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা সেই মাত্রায় যদি আমরা সেরকমভাবে যদি বিষয়টি বিবেচনা না করি, তাহলে মানসিক স্বাস্থ্যের সংকট শুধু মানসিক জায়গাটাকেই ক্ষতিগ্রস্ত করে না, আমাদের শরীরকেও সেখানে তারা এইভাবে বিষয়টির সাথে জড়িয়ে ফেলে। অর্থাৎ মানসিক সংকট শরীর এবং মন উভয় জায়গাকে ক্ষতিগ্রস্ত করে। তাই আমরা মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন হব এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে আমরা যত বেশি সচেতন হতে পারবো, আমরা তত বেশি মানসিক সংকট প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ প্রিভেনশনের জায়গাটা আমাদের তত বেশি আমরা সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে আমরা তুলে ধরতে পারবো। তাই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা যার যার অবস্থান থেকে আমরা কথা বলবো এবং আমরা সহযোগিতার জন্য এগিয়ে আসবো। ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।